ওয়েলকাম ব্যাক। দর্শক, আপনারা দেখছিলেন আয়ন লিগ্যাল শো। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদের সাথে। ভাইয়া, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম 7 বছর রুলে বোথ প্যারেন্টসের মধ্যে একজন বাংলাদেশে আছেন, তাহলে তিনি কিভাবে এদেশে আসবেন? আমার বোথ প্যারেন্টসের রুলে যিনি আসবেন, মানে যে প্যারেন্টস বাংলাদেশে আছেন অথবা ইউকের বাইরে আছেন, এটা ডিপেন্ড করতেছে যে এইখানকার প্যারেন্টের সাথে ওনার রিলেশনশিপটা কি। এখানকার প্যারেন্টের সাথে যদি ওনার রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ হিসাবে থাকে অথবা পার্টনার হিসাবে থাকে, তাহলে উনি প্যারেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করে আসতে পারবেন না, উনি পার্টনার হিসাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন পার্টনার হিসাবে যদি উনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে দেখাইতে হবে যে এইখানকার যে পার্টনার, এই পার্টনার সেটেলড অথবা ব্রিটিশ সিটিজেন, কিন্তু এখানকার পার্টনার তো ব্রিটিশ সেটেল না, ব্রিটিশ সিটিজেন না। তখন এটা স্টিল হি অর শি ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন, এবং এটা হিউম্যান রাইটসের আর্টিকেল 8 ইনফ্রিঞ্জ হবে। কতটুকু হবে? বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড কতটুকু, যে এখানে একটা বাচ্চা আছে, তার 2.5 বছরের ভিসা আছে অথবা তার ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে, এখানে ওয়াইফের 2.5 বছর, কিন্তু এই 2.5 বছর থাকার কারণে উনি ওনার হাজব্যান্ডকে নর্মাল রুটে আনতে পারতেছেন না। এটা কতটুকু হিউম্যান রাইটস ব্রিচ হবে না হবে, এটার উপরে ডিপেন্ড হবে। এটা ম্যাক্সিমাম রিফিউজাল হওয়ার সম্ভাবনা, অ্যান্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হবে, কিন্তু আপিলে গিয়ে ওনারা চান্স নিতে পারেন। এটা হচ্ছে এক রুট। আরেকটা রুট হচ্ছে যে ওনার এইখানকার প্যারেন্টের সাথে যদি ওনার সম্পর্ক না থাকে, বাট ওনার সম্পর্ক আছে এই বাচ্চার সাথে, বাচ্চার সাথে ওনার যোগাযোগ আছে, বাচ্চার সাথে আইদার কোর্ট অর্ডার আছে অথবা বাচ্চার সাথে ওনার কানেকশন আছে, কিন্তু এখানকার স্পাউসের সাথে, এইখানকার পার্টনারের সাথে, বাচ্চার আদার প্যারেন্টের সাথে ওনার কোনো যোগাযোগ নাই, তাহলে উনি প্যারেন্ট অফ এ চাইল্ড হিসাবে অ্যাপ্লিকেশন করে আসতে পারেন। কারণ প্যারেন্ট অফ এ চাইল্ড হিসাবে চাইল্ডের ডেফিনেশনে কিন্তু 7 বছরে যে বাচ্চা এখানে আছে, এই ডেফিনেশনটাও আছে। সো ডিপেন্ড করতেছে এই আদার প্যারেন্টের সাথে ওনার রিলেশনশিপটা কি। নর্মালি আমরা ধরে নেই যে এই আদার প্যারেন্টের সাথে ওনার রিলেশনশিপটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, কারণ ধরে নেই এটা যদি হয়, তাহলে ওনারা স্টিল অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু অ্যাপ্লিকেশনটা ধরে নিতে হবে যে অ্যান্টি ক্লিয়ারেন্স রিফিউজ হবে, এটা চ্যালেঞ্জ করতে হবে গিয়ে কোর্টে। আচ্ছা, ওই চ্যালেঞ্জের সময় আর্গুমেন্ট অনেক বেশি, কারণ এটা একটা আনফর্চুনেট রুট যে প্রাইভেট লাইফে যারা 2.5 ইয়ার্সের ভিসা পান, এরা তাদের স্পাউসকে আনতে পারেন না, স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন না যতক্ষণ পর্যন্ত না ওরা ইনডেফিনিট পাইছেন। তো 10 ইয়ার্স ওনারা বসে থাকতে হবে অ্যাপ্লিকেশনটা করার জন্য। 10 ইয়ার্সে ওনাদের লাইফ থেকে 10টা বছর চলে যাবে। এই জিনিসটা যদি কোর্টে ভালো মতো উপস্থাপন করা যায়, হিউম্যান রাইটস ব্রিচ, এখানে যদি বাচ্চা থাকে, যদি মেডিকেল কন্ডিশন থাকে, এবং এই বাচ্চার জন্য আদার প্যারেন্টের উপস্থিতিটা কতটুকু জরুরি, এটা যদি ইম্পর্টেন্সটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, অনেক সময় দেখা যায় যে 10 বছর অপেক্ষা না করে এই ধরনের অ্যাপ্লিকেশন করা উচিত। আচ্ছা, শুরুতে করে দেওয়া উচিত, কারণ এটা, এবং লিভ ইট টু দ্য হ্যান্ডস অফ দ্য জাজ। ওকে, দারুণ কথা। আরেকটা কথা আপনি মেনশন করছিলেন ভাইয়া, যে বাচ্চাদের 10 বছরের এই দেশে যে 7 বছর আইএলআর হয়ে যায়, 7 বছরে একটা বাচ্চা যদি জন্ম হয় দেশে, তাহলে 7 বছর পরে সে আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি জন্ম না হয়, তাহলে তো 7 বছর পরে সে 2.5 ইয়ার্সের জন্য সে অ্যাপ্লিকেশন করবে, 2.5 ইয়ার্স পাবে। 2.5 ইয়ার্স পাওয়ার পরে তো সে 10 ইয়ার্স হয়ে গেল। তো সে আরেকটা আছে যে সে এদেশে জন্ম না, 2.5 ইয়ার্স পাইলো, আরও 2.5 ইয়ার্স পাইলো, তারপরে সে ইনডেফিনিটের জন্য এলিজিবল হবে। কিন্তু বাই দ্য টাইম ইনডেফিনিটের যাদের জন্ম হয়েছে, তাদের তো 10 ইয়ার্স হয়ে যায়, তাদের তো 10 ইয়ার্স হয়ে যায়। যার কারণে দেখা যায় যে অনেকেই 7 বছর পরে ইনডেফিনিটের অ্যাপ্লিকেশনটা আর করেন না করে 2.5 বছর ওয়েট করে একসাথে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। অথবা আরেকটা গ্রুপ আছে যেটা এখন অবশ্যই এনি টাইম করতে পারবে ইনডেফিনিটের জন্য। ধরেন সে তার জন্ম হয়েছে এই দেশে, তার 7 বছর হয়ে গেছে, কিন্তু তার 2.5 ইয়ার্স আছে, কিন্তু সে ইনডেফিনিট করতেছে না। সে ওই মা বাবার সাথে একসাথে 2.5 ইয়ার্স পাইছে। তো মা বাবার, কারণ আলাদা করে ইনডেফিনিট করলে তো ইনডেফিনিটের অ্যাপ্লিকেশনের ফিজ আছে, মা বাবার সাথে 2.5 ইয়ার্স পাইছে। তারপরে সে আবার মা বাবার সাথে আরও 2.5 ইয়ার্স পাইছে, হয় তার 12 বছর হওয়ার মতো। কিন্তু যখন তার 10 ইয়ার্স হয়ে যাবে, তখন অ্যাডভাইস হচ্ছে যে আইটার জন্য অপেক্ষা না করে তখনই ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটা করে ফেলা উচিত। বাচ্চার ব্রিটিশ সিটিজেনশিপ যদি হয়ে যায়, তাহলে কি প্যারেন্টও সেই না, প্যারেন্ট আগের মতোই থাকবে না। আচ্ছা, প্যারেন্টের চাইল্ডের ডেফিনেশনটা হচ্ছে দ্য চাইল্ড ইজ এ ব্রিটিশ সিটিজেন or
child have been living in this country for the child has been living in this country for 7 years. 7 years. এই দুই ক্যাটাগরিতে প্যারেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এটা অবশ্য ইয়ের মধ্যে ইমিগ্রেশন রুলসের মধ্যে চাইল্ড হ্যাজ সেটেল স্ট্যাটাস এই কথাটা বলা নাই, কিন্তু এটা ইমপ্লাইডলি আমরা ধরে নেই যে চাইল্ডের সেটেল স্ট্যাটাস আছে। এই চাইল্ডের 7 বছরের যে বাচ্চার বাবা মা যদি অ্যাপ্লিকেশন করতে পারে, তাহলে যে চাইল্ডের ইনডেফিনিট আছে তার তো আরও প্রায়োরিটি থাকা উচিত। আচ্ছা, অনেক সময় ড্রাফটসম্যানরা দুই একটা জিনিস মিস করে ফেলেন, যার কারণে কনফিউশন চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখন কনক্লুশনটা কি দাঁড়ালো, যে বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করে নাই কিন্তু 7 বছর ধরে কন্টিনিউয়াসলি রিসাইড করছে, তার সে 2.5 ইয়ার্স, এরপরে আরো 5 ইয়ার্স পরে সে ইনডেফিনিট অ্যাপ্লাই করতে পারবে। তার 12 বছর হয়ে যাচ্ছে, তো 12 বছর হইলেও কোনো অসুবিধা নাই। না তা তো না, 10 বছর হইলে যে বাচ্চার জন্মই দেশে হয় নাই সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো আচ্ছা, আইএলআর ছাড়া করতে পারবে, আইএলআর ছাড়া করতে পারবে না। শুধুমাত্র যে বাচ্চার জন্মই দেশে হয়েছে সে 7 বছর পরে ইনডেফিনিট করতে পারবে, 10 বছর পরে সিটিজেনশিপ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ শুনলাম কি করে দি 7 ইয়ার চাইল্ড রুলে প্যারেন্টসরা এই দেশে থাকার অনুমতি পাবেন। দর্শক, আমরা এখন চলে যাব স্পাউস ভিসা নিয়ে। স্পাউস ভিসা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। দেখা যায় যে স্পাউসের মধ্যে একজন ইউকে বেসড স্পাউস থাকেন, তাকে বাংলাদেশ বেসড বা অন্যান্য দেশ থেকে এখানে আনার ক্ষেত্রে কিছু রুলস মেনে চলতে হয়, যেমন ইনকামের একটা থ্রেশহোল্ড দেখাতে হয়, কিছু ডকুমেন্টস দেখাতে হয়, বা ম্যারেজের সার্টিফিকেট নিয়ে একটা ব্যাপার থাকে। আমরা এই সব কিছু শুনবো সাইফুদ্দিন খালেদের কাছ থেকে। ভাইয়া, স্পাউস ভিসা নিয়ে ইউকে এবং ইউকের বাইরে থেকে যখন অ্যাপ্লিকেশনগুলো করা হয়, তখন প্রথম কোন জিনিসটা আসলে নজরে রাখতে হবে? ইউকে থেকে যখনই অ্যাপ্লিকেশন করবেন তখন তো ফার্স্ট জিনিসটা হবে যে ওনার ইমিগ্রেশন স্ট্যাটাস আছে কিনা। ইউকে থেকে যখন, ইউকে থেকে। আর ইউকের বাইরে থেকে করলে ইমিগ্রেশন স্ট্যাটাস রিকোয়ারমেন্টটা থাকে না। আচ্ছা, ইউকের মধ্যে যে ইমিগ্রেশন স্ট্যাটাস রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি ভিজিটর হতে পারবেন না। আপনি বেইল, আপনি ইউ ক্যান নট বি সাবজেক্ট টু বেইলে থাকতে পারবেন না আনলেস EX1 অ্যাপ্লাই, সেটা অন্য জিনিস। সো ফার্স্ট জিনিসটা হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাস। বাংলাদেশ বা বাইরে থেকে, এই দেশের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য 4টা রিকোয়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে রিলেশনশিপ, আপনি জেনুইনলি ম্যারিড হইতে হবে। এটার জন্য কি কোনো ডিউরেশন দেখাতে হয়? না, ম্যারেজ রেজিস্ট্রেশন যদি থাকে এবং দুই পার্টি প্রেজেন্স থেকে যে ম্যারেজটা হয়েছে, প্রক্সি ম্যারেজ হইলে হবে না, টেলিফোনের মাধ্যমে ম্যারেজ হইলে হবে না, দুই পার্টি প্রেজেন্ট থেকে যে ম্যারেজটা হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, এটা যে দেশেই হোক, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ম্যারেজ ইজ রেজিস্টার্ড। এবং এই ম্যারেজটা ম্যারেজ অফ কনভিনিয়েন্স না, মানে এটা মানে ম্যারেজের জন্য ম্যারেজ না, এটা জেনুইনলি ম্যারেজ, জাস্ট দেখা না, শাম ম্যারেজ না। হ্যাঁ, সো তাহলে ম্যারেজ হচ্ছে ফার্স্ট রিলেশনশিপ। সেকেন্ড হচ্ছে যে ওনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। এখানকার 29,000, এটার আবার অনেক ক্যাটাগরি আছে কীভাবে 29,000কে স্যাটিসফাই করবেন। কেউ 12 মাসে, কেউ 6 মাসে, কেউ সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে, কেউ আবার স্পেশাল বেনিফিটের মাধ্যমে। কেউ যদি স্পেশাল বেনিফিট থাকে তাহলে 29,000 দেখানো লাগবে না। স্পেশাল বেনিফিট মানে ক্যারার্স অ্যালাউন্স, DLA, PAP, ডিসেবিলিটি ধরনের যে বেনিফিটগুলো, এই ধরনের বেনিফিটগুলো যদি স্পন্সর পেয়ে থাকে, স্পাউস পেয়ে থাকেন, তাহলে তাদের 29,000 দেখানো লাগবে না, তাদেরকে অ্যাডিকুয়েট মেনটেন্যান্স দেখানো লাগে। সেটা আরেকটা হিসাব। এটা ইনকাম সাপোর্টের রেটের উপরে ডিপেন্ড করতেছে আর কি। আর বাকি সবাইকে 29,000 দেখাতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ থেকে আসলে A1, এদেশ থেকে ফার্স্ট অ্যাপ্লিকেশনে A1, CEFR লেভেল A1, IELTS হইতে পারে, পিয়ারসন হইতে পারে, যেগুলো আছে এগুলো। তারপরে অ্যাকোমোডেশনটা একবার ক্রাউডেড যাতে না হয়। সে ওভারক্রাউডেড না হওয়া মানে কি? মনে করেন একজন ভদ্রলোক এমনি একটা 1 বেড ফ্ল্যাট নিলেন, এখানে তার বাবা মাও থাকেন, তাহলে জিনিসটা কি ওভারক্রাউডেড ধরা হবে? না, সেটা ডিপেন্ড করতেছে, এটার একটা সার্ভে রিপোর্ট লাগবে, কারণ এটা হেলথ প্রফেশনালরা বা সার্ভেয়াররা, ওই হাউজিং রিলেটেড সার্ভেয়াররা, হাউজিং সার্ভেয়াররা সার্ভে করে যদি দেখেন যে এখানে ইনাফ স্পেস আছে, সিটিং রুম আছে, এখানে আসলেও মানে থাকার মতো জায়গা আছে, তাহলে এই হাজব্যান্ড ওয়াইফের জন্য একটা রুম দরকার। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের জন্য একটা রুমই যথেষ্ট। হাজব্যান্ড যে রুমে থাকেন ওই রুমেই ওয়াইফ উইল বি অ্যাকোমোডেটেড। সো এটা যদি প্রমাণ করা যায় বা সার্ভেয়ার যদি কনফার্ম করে, তাইলে তারা নর্মালি হয়। তাহলে অ্যাকোমোডেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাইন্যান্স এবং ইমিগ্রেশন, রিলেশনশিপ, এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে। আর দেশের ভিতর থেকে
ওই 4টার সাথে আরেকটা যুগ হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাস। আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা থাকতে হবে। ইমিগ্রেশন স্ট্যাটাস মানে আমি একটু আগে বলছি যে ভিজিটর থেকে আপনি সুইচ করতে পারবেন না। আবার যদি আপনার বাচ্চা থাকে, ব্রিটিশ সিটিজেন বাচ্চা অথবা 7 ইয়ার্সের ওই ধরনের বাচ্চা থাকে, তাহলে এটাকে বলে এক্সেপশনাল, বাট ইটস উইদিন দ্য ইমিগ্রেশন রুলস। এটা আউটসাইড ইমিগ্রেশন রুলস না, ইটস উইদিন দ্য ইমিগ্রেশন রুলস। তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10 ইয়ার্স রুটে দেবে, 5 ইয়ার্স রুটে। তখন আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যাকোমোডেশন এবং ফাইন্যান্স লাগবে না, শুধু দেখাইতে হবে যে আমার একটা বাচ্চা আছে, আমার ম্যারেজ রেজিস্ট্রেশন আছে। আর তবে স্টিল ওভারস্টেয়ার হইলে হবে, ভিজিট অবস্থায় থাকলে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে। এটা আরেকটা ডায়লেমা। আচ্ছা, ওভারস্টেয়ার হলেও বা আনডকুমেন্টেড থাকলে হলেও সে সেখানে পাচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে উনি ওভারস্টেয়ার থাকলেন, বাচ্চা 7 বছরের রুট সবই ঠিক আছে, কিন্তু ওই যে ম্যারেজের রেজিস্ট্রেশনের কথা বললেন, সেটা বাংলাদেশে তার ম্যারেজ রেজিস্ট্রেশন বা অন্যান্য দেশে তার ম্যারেজ রেজিস্ট্রেশন, ইউকেতে কি ম্যারেজটা রেজিস্টার্ড হতে হবে কিনা? না, ম্যারেজের আইনটা হচ্ছে গভর্নমেন্টের আইনে যে কোনো দেশে, দুনিয়ার যতটা দেশ আছে রিকগনাইজড ইউনাইটেড নেশনসের আন্ডারে, যে কোনো দেশে আপনার ম্যারেজ যদি রেজিস্টার্ড হয়ে যায়, ওই রেজিস্ট্রেশনটাকেই ভ্যালিড ম্যারেজ হিসাবে ধরা হবে। এটা এই দেশে এসে বা এই দেশে কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না। এখন যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে, তাহলে এই দেশে রেজিস্ট্রেশন করতে হবে। এদেশে রেজিস্ট্রেশন করার জন্য কোনো অসুবিধা নেই। একজন ওভারস্টেয়ারও এদেশে রেজিস্ট্রেশন করতে পারে। ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য ইমিগ্রেশন স্ট্যাটাস কম্পালসারি না, রিকোয়ারমেন্ট না। ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য দুইটা জিনিসই কম্পালসারি। এটা হচ্ছে 18-এর উপরে বয়স থাকতে হবে এবং এটা শ্যাম ম্যারেজ হতে হবে না, এবং দুইজন ওই যে শ্যাম এক কথাই মানে দুইজনের একটা জেনুইন রিলেশনশিপ আর কি। সো 18-এর উপরে আরেকটা অবশ্য আছে, মেন্টাল হেলথ এমন থাকতে হবে যে সে বুঝতেছে যে সে ম্যারেজে যাচ্ছে, তার মেন্টাল ক্যাপাসিটিটা বিয়ের জন্য সে উপযুক্ত থাকতে হবে। আচ্ছা, সাউন্ড মাইন্ড যেটাকে, হ্যাঁ, মানে সে বুঝতে পারতেছে যে আমি ম্যারেজ করতেছি, দিস ইজ ম্যারেজ। আচ্ছা, ওটুকু থাকতে হবে। একটা কোয়েশ্চেন আছে এরকম যে এক ভদ্রমহিলা আসলেন স্পাউস হয়ে, আসার পরে তার হাজবেন্ড তাকে কোঅপারেট করেনি, তো তার ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, সে ওভারস্টেয়ার হয়ে যায়, কিন্তু এই দেশে তার 7 বছরের একটা বাচ্চা আছে। এখন উনি কি ওই 7 বছরের রুটে যাবেন, নাকি উনি অন্য কোনো রুটে নিজেকে? এটা ডিপেন্ড করতেছে, এই বাচ্চার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করতেছে। এখন যে রুটেই উনি যাইতে চাক, ওই বাচ্চার উপরে ভিত্তি করে উনি যেতে হবে। বাচ্চার যদি বাবার স্ট্যাটাসের কারণে যদি বাচ্চার স্ট্যাটাস থাকে ইনডেফিনিট থাকে, অথবা বাচ্চার যদি ব্রিটিশ সিটিজেন হয়, বাবার সাথে সম্পর্ক না থাকলেও কোনো অসুবিধা নেই। বাচ্চার সাথে রিলেশনশিপের কারণে মায়ের 2.5 ইয়ার্স হবে। কারণ ইমিগ্রেশন রুলসের প্যারেন্ট অফ এ চাইল্ডে বলা আছে যে বাচ্চা 7 ইয়ার্সের বাচ্চা অথবা ব্রিটিশ সিটিজেন বাচ্চার সাথে আইদার আপনার অ্যাক্সেস আছে, কন্ট্যাক্ট আছে রেগুলার, অথবা আপনি একসাথে থাকতেছেন এই বাচ্চার সাথে। অ্যাজ লং অ্যাজ ইউ প্রুভ দ্যাট, তাহলে আপনি ইমিগ্রেশন স্ট্যাটাসও যদি না থাকে, আপনি যদি ওভারস্টেয়ারও থাকেন, আপনার স্ট্যাটাস থাকলে তো ভালো, যে কোনো অবস্থায় আপনাকে 2.5 ইয়ার্স দিতে হোম অফিস বাধ্য আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস। এবার নিক্স FM এরকম পরিস্থিতি কি করা যেতে পারে, যেখানে আমরা এখানে দেখি যে আমাদের মানে ইমিগ্রেন্ট কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেকেই এসে আমাদেরকে বলেন যে ওনাদের রিলেশনশিপটা এত বেশি মানে খারাপ হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে, যে ওনার বাসা থেকে বের হয়ে গেছেন, ওনার ডকুমেন্ট সব কিছু ওই বাসায়, এবং তার হাজব্যান্ড মোটেই তাকে কোনো কোঅপারেশন করছে না ডকুমেন্টসগুলো পাওয়ার ব্যাপারে। ইভেন তার বাচ্চা ব্রিটিশ সিটিজেন, তারও কোনো ডকুমেন্ট তার কাছে নেই, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার কোনো এখানে NI কার্ড নেই, তার এখানে কাজের পারমিশন থাকা সত্ত্বেও সে কাজ করার কোনো সুযোগ হয়নি এই পর্যন্ত, এবং তার কাছে কোনো ডকুমেন্টস নেই। সেই ক্ষেত্রে এই মানুষটি বা এই ক্লায়েন্ট কিভাবে নিজেকে রেগুলারাইজ করবে? দুইটা জিনিস, একটা হচ্ছে যে উনি যদি স্পাউস হিসাবে এসে থাকেন, তাহলে তো উনি একটা অ্যাপ্লিকেশন করছেন, তাহলে ওনার লয়ার ওই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টসগুলো হোম অফিস থেকে সাবজেক্ট অ্যাক্সেসের মাধ্যমে নিয়ে আসতে পারেন। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে উনি যে এদেশে আসছেন, হয়তো ওনার পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্টের ধরে নিলাম যে ওনার পাসপোর্টের কপি। হ্যাঁ, জি কলার, আসসালামু আলাইকুম। শি ইজ গন। ওকে, আমরা হারিয়ে ফেলেছি, আমরা ওয়েট করছি। তো ধরে নিলাম যে ওই পাসপোর্টটাও হারিয়ে ফেলছেন, ওনার কোনো কপিও নাই, তাহলে উনি অ্যাটলিস্ট এইটা একটু দেখাইতে হবে যে উনি এদেশে এসে ঢুকছেন। তাহলে ঢুকার জন্য কয়েকটা ইনফরমেশন থাকতে পারে,
ওনার টিকিট আছে, যদি টিকিট থাকে উনি এসে এখানে জিপিতে জয়েন করছেন এবং এই দেশে যে দীর্ঘদিন থেকে উনি আছেন, জিপিতে গেছেন, এইগুলো দেখাই উনি বলতে হবে যে এদেশে উনি আছেন। এখন বাচ্চার ব্যাপারে, এখন বাচ্চা যদি ওনার সাথে থাকে তাহলে তো আর সমস্যা নেই। বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট থাকে, ওই বার্থ সার্টিফিকেটের মাধ্যমে যদি উনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন নাও করতে পারে, কারণ একটা বাচ্চার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হলে লাগে, বাবা মা দুইজনেরই অনেক সময় কনসেন্ট লাগে, বিশেষ করে সিটিজেনশিপ করতে হলে কনসেন্ট লাগে। বাট বাচ্চার বাবার যদি প্রমাণ থাকে, কারণ উনি তো অ্যাপ্লিকেশন করে আসছেন, তাহলে তো ওইখানে প্রমাণ আছে এই বাচ্চার বাবার স্ট্যাটাসটা কি, তাহলে এই বাচ্চার স্ট্যাটাসটা ডিপেন্ড করবে বাবার স্ট্যাটাসের কারণে। অতএব তার পাসপোর্ট না থাকলেও, তার বার্থ সার্টিফিকেট থাকলেও এটা প্রমাণ করা যাবে যে সে ব্রিটিশ সিটিজেন, এই বাচ্চা ব্রিটিশ সিটিজেন। বাচ্চা যদি ব্রিটিশ সিটিজেন হয় তাহলে উনি হচ্ছে ব্রিটিশ সিটিজেনের মা, অতএব ওই গ্রাউন্ডে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে যেখানে বাচ্চা জন্ম হয়েছিল যে লোকাল অথরিটিতে, ওইখানে গেলে এটা পাবলিক ডকুমেন্ট, এনিবডি ক্যান অবটেইন ইট। আচ্ছা, তাহলে আপনি বললেন যে সাবজেক্ট এক্সেসের মাধ্যমে, রিকোয়েস্টের মাধ্যমে তার লয়ার সেই আগের অ্যাপ্লিকেশন থেকে তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিতে পারবেন, এক্সকিউজ মি, এবং সেই সাথে যদি বাচ্চার বার্থ সার্টিফিকেট তার কাছে নাও থাকে তাহলে তিনি সেই বার্থ সার্টিফিকেটটি অবটেইন করতে পারবেন লোকাল অথরিটির মাধ্যমে। এখন বাচ্চার সাথে তো ওনার যোগাযোগ লাগবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। আচ্ছা, যদি বাচ্চা যদি ওনার সাথে না থাকে তাহলে তো হয়তো আদার প্যারেন্টের সাথে আছে বাচ্চা, তাহলে বাচ্চাকে যোগাযোগ করার জন্য ওনাকে প্রথমে তো আনঅফিশিয়ালি চেষ্টা করতে হবে যে বাচ্চার সাথে উনি যোগাযোগ করতে যদি পারেন। যদি আনঅফিশিয়ালি হয় না তাহলে কিন্তু চাইল্ড অ্যারেঞ্জমেন্টের জন্য ফ্যামিলি কোর্টে উনি অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, তাহলে এই অ্যাপ্লিকেশনটা কি উনি ফ্যামিলি কোর্টের অ্যাপ্লিকেশনের আগে করবেন না পরে করবেন? কারণ যেহেতু যদি অ্যাপ্লিকেশনটা ওনার অ্যাপ্লিকেশন ডিপেন্ড করতেছে ওনার ভিসা কতদিন আছে। ওনার ভিসা নেই, তাহলে তো উনি মানে ভালো হয় যে উনি গ্রান্টটা পাওয়ার পরে, বাট আমরা তো লয়াররা বলতে পারি না যে আপনি আরেকদিন ওভারস্টে করেন। তো এটা ডিপেন্ড করতেছে ওনার উপরে, উনি এখনই করতে পারেন অথবা পরেও করতে পারেন। লয়ারদের অ্যাডভাইস কিন্তু এটা ডেঞ্জারাস হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, তার মানে কি আপনি অ্যাডভাইস দিতেছেন ইনডাইরেক্টলি সে ওভারস্টে করুক, এটা তো আপনি দিতে পারেন না। আর সবচেয়ে ভালো হয় যে ওনার মানে পসিবিলিটিটা কি এইটা অ্যাডভাইস দেওয়া যায়, মানে আউটকামটা কি হবে। ওনার যদি ফ্যামিলি কোর্টে কেস কন্টিনিউ থাকে তাহলে হোম অফিস কিন্তু ডিসিশন দেবে না। হোম অফিস এটা যতদিন পর্যন্ত শুধু হোম অফিসকে জানাইতে হবে যে আমার এটা পেন্ডিং আছে। অতএব যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ওইখানে করে সাথে সাথে ওইখানে অ্যাপ্লিকেশন করে ফেললে ভালো। তো অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকলো। অ্যাপ্লিকেশনটা যদি পেন্ডিং থাকে তাহলে ওনাকে কোনো ধরনের অ্যাডভার্স অ্যাটেনশনে আসলো না। আর উনি রেগুলার জানাইতে হবে যে আমার এখনো পর্যন্ত ডিসিশন হয় নাই, ফ্যামিলি কোর্টের ডিসিশন আসার সাথে সাথে আমরা জানাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে আমরা দেখি যে এখানে আসার পরে স্পাউস হিসেবে অনেকেই আসেন, ডিপেন্ডেন্ট হয়ে আসেন। আসার পরে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যথারীতি খারাপ হয়ে যায়। তখন একজনের যেহেতু ভিসার উপর আরেকজনের ভিসার ডিপেন্ড করে, সেই ডিপেন্ডেন্টের একটু মানে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যান। সেই ক্ষেত্রে উনি নিজের রাইটে কি করে দেশে থাকাটা রেগুলারাইজ করতে পারেন, কি কি অপশন? এটা ডিপেন্ড করতেছে, ওনার যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তাহলে তো ডোমেস্টিক ভায়োলেন্সে অ্যাপ্লিকেশন করবেন। ওইটা যদি প্রমাণ থাকে তাহলে সরাসরি উনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওনার জন্য এক্সটেনশন করার কোনো দরকার নাই। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য ওনার পুলিশ রেকর্ড অথবা ডাক্তারি রেকর্ড অথবা ওনার কোর্ট থেকে ইনজাংশন, এইগুলো প্রমাণ হিসাবে আরও অনেক প্রমাণ আছে, বাট এগুলো জাস্ট টিপিক্যাল প্রমাণ যেগুলো আর কি। এগুলো কিছুই থাকে না যদি, আর তারপরে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে গেছে, তাহলে তো দুইটা জিনিস। একটা হচ্ছে যে হাজব্যান্ড যদি হোম অফিসকে জানায় দেন তাহলে, অথবা ওয়াইফ যদি হোম অফিসকে জানায় দেন তাহলে ওয়াইফকে অথবা হাজব্যান্ডকে তার ভিসাটা কাটিল করে 60 ডেজের লেটার দিয়ে দেবে হোম অফিস। উনি এই 60 ডেজের লেটার পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। উনি হোম অফিসকে উনি জানানোর কোনো অব্লিগেশন নাই, বাট হোম অফিস যদি ওনাকে কোনো প্রশ্ন করে তাহলে উনি জানাইতে হবে, এটা হচ্ছে অব্লিগেশন। ওকে, বাট উনি নিজ থেকে হোম অফিসকে জানানোর কোনো অব্লিগেশন নেই। প্লিজ কলার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আফা, আমি শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে। স্যারকে আমি প্রশ্ন রাখতাম পারবো একটা? জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, করতে থাকুন আপনার প্রশ্নটি। জি, ভালো আছেন নি স্যার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমার প্রশ্ন হইল যে ডোমেস্টিক ভায়োলেন্স আমি এতটা জানিয়া কি এই রুল সম্বন্ধে
এর জন্য আমার ডিভোর্সি ওয়াইফ আমার বড় 2 বছর 4 মাস থেকে গেছে। আমি এরপরও পুলিশ কল করছি না। আমি জানি যে আমার ওয়াইফের ভিতরে ও এগেইনস্টে যদি আমি পুলিশ দেখি সে তো আমিও আগুন, এটা কোনোদিন করতাম না। আমরা এখন ডোমেস্টিক ভায়োলেন্স। আমার প্রশ্ন হইলো, অনেক তো পুলিশে পাইছে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ইউজ করে আমার মেন্টাল হেলথ বানাইছে, সে কোনো তো তাইলেও হসপিটালের দাম কি দেয়? হোয়াট ইজ দিস? আপনারে পুলিশে আইয়া নিতে, পুলিশ ডাকে খেয়ে আপনি নিন আপনার ওয়াইফে। হ্যাঁ, ইজ লেফট। আচ্ছা, আমরা তাহলে দুটো Continue, হ্যাঁ। আচ্ছা, কলার আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটা বলতেছিলাম যে তাইলে এই কার্টেলমেন্টের কথা বলতেছিলাম। 60 ডেজের কার্টেলমেন্ট তারা দিয়ে দেবে। সো 60 ডেজের কার্টেলমেন্ট যখন দেবে, অ্যাপ্লিক্যান্টের যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, উনি এর মধ্যে যদি অন্য কোনো বিয়ে করে থাকেন, অথবা অন্য কোনো রিলেশন, অথবা উনি যদি ওয়ার্ক পারমিটে চলে যান, অথবা অন্য যে কোনো ধরনের রুটে চলে, ওনার একটা বাচ্চা হয়েছে অথবা আরেকটা রিলেশনশিপ হয়েছে, উনি ওই 60 ডেজের জন্য অপেক্ষা না করেও যখনই হবে তখন চলে যেতে পারেন, অথবা উনি 60 ডেজের জন্য অপেক্ষা করতে পারেন। এটা ওনার ডিসক্রিশন। যখনই মনে করবেন উনি, ওনার লয়ার মনে করবেন যে ওনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, তখনই উনি সুইচ করতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনোভাবেই ওভারস্টেয়ার করাটা উচিত হবে না। 60 ডেজের লেটার যদি আসে তাহলে ওই 60 ডেজের লাস্ট দিন পর্যন্তও কিন্তু উনি যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন। ওনার যদি দেশের মধ্যে যদি কোনো কারণে জীবনের নিরাপত্তার অভাব থাকে, তাহলে এর মধ্যে উনি কিন্তু অ্যাসাইলামও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো অ্যাসাইলাম যদি করেন অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন করেন, অ্যাজ লং অ্যাজ উনি এই ভিসা থাকা অবস্থায় উনি অ্যাপ্লিকেশন করেন, যতদিন অ্যাসাইলাম চলবে, এর আপিল চলবে, যতদিন নন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন চলবে, অ্যাজ লং অ্যাজ উনি ভিসা থাকার অবস্থায় উনি অ্যাপ্লিকেশন করছেন, তাহলে ওনার কাজের রাইট, ওনার ওয়ার্ক পারমিশন, ওনার মেডিকেল এন্টাইটেলমেন্টস, এভরিথিং উইল রিমেইন সেম until the complete exhaustion of the appeal. We have another caller. Okay. জি caller, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন তো? জি ভাই সাহেব। হ্যালো, জি ভাই সাহেব, হোকা ভালো আছেন তো আপনি? জয় জয়। না, আমার প্রশ্ন না, আমি একটা জিনিস সম্বন্ধে, এই যে বর্তমানে যে কেয়ার ভিসা হোক আর ওয়ার্ক ভিসা হোক, এগুলো তো তারা ধীরে ধীরে হার্ড করে। যারা কেয়ার ভিসায় আইসিল জানি বা যারা ট্রুথে যে এজেন্ট আইসো, এরারে একটা আপনারা যে যত লয়ার হল আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা এই যে যারা আইসছে এরা লাগে একটা ব্যবস্থা করি না বলে যে এরা কিরকম রাখা যায়, আর নাই লইব কত লয়ার এখন 2 পার্টি হয়ে যায়, মানে কেউ হয়ে যাচ্ছে মানে এগেস্টে আর কেউ পড়ছে। যারা বিরোধাইয়া পড়ছে, এক পার্টি আছে বালা বলে আর তারা চায় যে এরারে একটা করতো, আর এক পার্টি মানে চায় যে মানে এরারে আমি আপনারে কই পয়লা নম্বর হইল গিয়া, আমরা যারা ইমিগ্রেশন ল প্র্যাকটিস করি, তো আমরা তো ইমিগ্রেশন লয়ার, আমরা চাই এদেশ মানুষ আইতা, ওদেশ থাকতা, রেগুলারাইজ হইতা। কিন্তু যে সময় দেখা যায় যে একজন মানুষের কোনো উপায় না থাকে, তাইলে এটাও উচিত যে সত্য কথাটা খোয়া, স্ট্রেট ফরওয়ার্ড। আদারওয়াইজ তাইন দেখা যাইব একটা ফলস মিথ্যা আশার উপরে একটা অ্যাপ্লিকেশন করবা, খরচ করবা, তাইন পরবর্তীতে ডিসঅ্যাপয়েন্টেড হইবা। আবার যে কোনো একটা না একটা উপায় বার করিয়া লয়ারগুলোর দায়িত্ব হইল গিয়া এই মানুষগুলারে একটা সুবিধার লাগিয়া তারার একটা নিউজ দেওয়া, একটা ব্যবস্থা করা, এটা ঠিক আছে। বাট মেরিটলেস অ্যাপ্লিকেশন করলে আবার হোম অফিসে কিন্তু আবার এটারে ক্রিটিসাইজ করে, যার কারণে এবং পরবর্তীতে দেখা যায় যে ক্লায়েন্টেও কিন্তু দেখা যায় যে তাই পয়সা খরচ করিয়া ফিজ দিয়া দেখা যায় ডিসঅ্যাপয়েন্টেড হইন। বাট আপনার কথা রাইট, আমরা চেষ্টা করবো যতটুকু পারি, আমরা যারা লয়ার হল আছি যতটুকু পারি তারা অবশ্য ভালো অ্যাডভাইস দিয়া, তারা এই দেশও আসেন অ্যাটলিস্ট তারা এনে থাকতা। আর আপনি যেটা কইছেন আর আইবার খাম নাই, এটাও আমরা চাই না। আমরা চাই তারা আউকা, সবরও আশা ভরসা আছে তারা আউকা লিগেলি স্যাটিসফাই করিয়া, রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করিয়া তারা রেগুলারাইজ করুকা। থ্যাংক ইউ ভাই সাহেব। থ্যাংক ইউ। খালেদ ভাই, আমরা বলছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা, না ওই যে কার্টেলমেন্টের কথাটা বলছিলাম আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে উনি একটা না একটা অ্যাপ্লিকেশন তো করতেই পারবেন, আর কিছু না হোক ওনার এই দেশে যে কিছুদিন ছিলেন এটার উপর ভিত্তি করে তো হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন উনি করতে পারবেন। হ্যাঁ, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট,
হি ক্যান গো অনেকগুলো এনিওয়্যার, হ্যাঁ options অনেকগুলো ওনার জন্য অপশন আছে, রয়েছে। কারণ ওনার তো যে স্ট্যাটাসটা থাকবে ওই স্ট্যাটাসটা তো আচ্ছা। সেটেলমেন্টের We have রুটের। another caller, হ্যাঁ sorry. ওকে। জি কলার। আপা আমি স্যারকে বলি, আমি এটা জানি ইউনিয়ন আর 1707, আমি এটা বুঝি ডোমেস্টিক ভায়োলেন্স কিছু হলে আমার হসপিটাল বা পুলিশে লইয়া দিব। জি আপনি আপনার প্রশ্নটি করুন কলার, আপনি আপনার প্রশ্নটি করুন আমার please. প্রশ্ন হইল আমরা বিশিষ্ট জীবনের সব ঠিকানাটা কি যে মদিনা চাটা সার্ভিসটা জি হিজ গন। he's gone. আচ্ছা তাহলে এটা হচ্ছে মানে স্পাউসদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় আর কোনো চাইল্ড যাদের না থাকে, তাহলে সাথে সাথে ওনার অল্টারনেটিভ রুট দেখা দরকার। 60 ডেজের জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। আমি তো একটু আগে বললাম ওয়ার্ক পারমিট হইতে পারে, আসসালাম হতে পারে, অ্যাসাইলাম হইতে পারে, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হইতে পারে, অথবা স্টুডেন্ট হইতে পারে। হ্যাঁ আপনি যেতে পারবেন। একান্ত যদি না হয়, আমি বলবো যে একান্ত যদি কোনো কিছুতে সম্ভাবনা না থাকে, আপনার লয়ার বলেন যে আপনার এটার কোনো সম্ভাবনা নাই, আমি বলবো যে ওনার ভিসা শেষ হওয়ার আগে যাতে উনি চলে যায়। আবার অ্যাপ্লিকেশন করলে, যে কোনো রুটে অ্যাপ্লিকেশন করলে উনি আসতে পারবে, মানে ওভারস্টেয়ার না হয়। ধরেন খামোখা ওভারস্টেয়ার হয়তো কোনো লাভ নাই। উনি চাওয়ার পরে ওনার যদি পটেনশিয়াল থাকে উনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবে, ওয়ার্ক পারমিটে আসতে পারবে, ইমিগ্রেশন হিস্ট্রিটা, ইমিগ্রেশন রেকর্ডটা ক্লিন থাকবে। আমাদের আজকের জন্য লাস্ট কোশ্চেন ভাইয়া, যে একজন উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বা উনি একজন মানে পুরুষ, হ্যাঁ পুরুষ, তো পুরুষের ডোমেস্টিক ভায়োলেন্স অস্বাভাবিক না। আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু ওনার এগেনস্টে যে কেসটা আসলো, দেখা গেল যে উনি মানে এভাবে প্রমাণিত হলো কোর্টে যে উনি ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন, ঠিক আছে। সো ওনার ব্যাপারটা হচ্ছে ওনাকে কমিউনিটি অর্ডার দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম উনি আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে। হোম অফিস থেকে বলা হয় যে যতদিন পর্যন্ত তোমার এই জিনিসটা ডিসাইডেড না হয় বাই কোর্ট, ততদিন পর্যন্ত আমরা এটা কনসিডার করবো না। এখন কোর্ট থেকে রায় চলে আসলো, সেই রায় দেখা গেলো কমিউনিটি অর্ডার প্লাস কিছু ফাইন। এখন এই ফাইনটা উনি কি মানে যতদিন পর্যন্ত উনি কোর্টের অর্ডারটা স্যাটিসফাই না করবেন, ততদিন পর্যন্ত কি উনি হোম অফিসকে জানাবেন যে পেন্ডিং অ্যাপ্লিকেশনটাকে কনসিডার করার জন্য, নাকি ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন করতে হবে? না, এটাতে মেইন জিনিসটা হচ্ছে হোম অফিস যদি জানতে চায় তাহলে তো অবশ্যই জানাইতে হবে। হোম অফিস যদি জানতে চায় যে তোমার আলটিমেট রেজাল্টটা কি, তারা তো এই কারণেই পেন্ডিং করে রেখে দিছে, এটাকে জানাইতে হবে। তো জানানোর সাথে সাথে একটা এক্সটেনিউয়েটিং সারকামস্ট্যান্সটা বলে দিতে হবে, আচ্ছা, যে কি কারণে এই কমিউনিটি অর্ডারটা হইল, এবং আসলে কোন চার্জটাকে মানে চার্জে উনি কনভিকশন হয়েছে, এবং এইটা কতটুকু উনি এই দেশে থাকলে এটা ওনার জন্য কতটুকু ডেট্রিমেন্টাল হবে। এখানে একটা সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে। ওই সুইটেবিলিটি রিকোয়ারমেন্টগুলোকে দেখতে হবে যে ওনাকে আসলে সুইটেবিলিটি রিকোয়ারমেন্টে পড়ে কিনা। জাস্ট বিকজ যে কমিউনিটি অর্ডার ওনার হয়ে গেছে অথবা ফাইন হয়ে গেছে, এটা হইলেই যে ওনাকে একদম রিফিউজ করে দেবে এই ধরনের না। এটা দেখতে হবে স্পেসিফিক সুইটেবিলিটি রিকোয়ারমেন্টের এই গ্রাউন্ডগুলো দেখতে হবে, দেখে তারপরে তাদেরকে ইনফরমেশনটা জানাইতে হবে। অনেকের দেখা যায় যে উনি আসলে মানে একটা টেকনিক্যাল রিজনে ওনাকে দিতে হয়েছে আর কি, টেকনিক্যাল রিজনে হয়তো জাজ ওনাকে ওনার এগেইনস্টে ডিসিশনটা নিয়েছে, এইটা ওনার লয়ারের মাধ্যমে উপস্থাপন করা দরকার। বাট মেইন কথা যেটা হচ্ছে, জাস্ট বিকজ ওনার কমিউনিটি অর্ডার হয়ে গেছে এই কারণে অ্যাপ্লিকেশন রিফিউজ হবে না। এটা ওই সুইটেবিলিটি গ্রাউন্ডসগুলো চেক করে তারপরে জানাইতে হবে। আর ওনাকে জানানো উচিত যদি তারা চেয়ে থাকে, কারণ তারা অপেক্ষা করতেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু জানার দরকার ছিল, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল। আমাদের আরও অনেক কলার ছিলেন, আমরা অ্যাকোমোডেট করতে পারিনি, আমরা সরি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা নেক্সট মানডেতে আবার ব্যাক করব। আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য প্লিজ আপনারা জয়েন করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।